ভাষা এটা যে আমার দল ক্ষমতায়, আমি বিএনপি দেশ চালাচ্ছে, ও রাজনীতি পেশা যেহেতু বিবাহিত, এটা জানলে ও রাজনীতি পেশা হিসাবে নিচে যেহেতু এটা সে থাকবে না, এটা সে ভয়ে সে আমাকে আবারও ডিভোর্স দিচ্ছে। হুমকিটা দিচ্ছেন আর কি আমার হাজবেন্ড, বাংলা কলেজের বর্তমানে সদস্য সচিব ফয়সাল রেজা। তো ওনার সঙ্গে আমার বিয়ে হয় 2023 সালের মার্চের 28 তারিখে। এরপর থেকে আমরা একসাথে সংসার করি, একসাথেই থাকি। আর মেন বিষয়টা হচ্ছে সে তো পুরোপুরি বেকার ছিল, তার কোনো কাজ ছিল না, তার পুরো দায়িত্বটা আমাকে পালন করতে হয়েছে। এমনকি তার ফ্যামিলিতেও সে টাকা পাঠাইছে আমার থেকে টাকা নিয়ে। তার 2টা ভাই মালয়েশিয়া গেছে, সেখানেও আমাকে 3 লক্ষ টাকা দিতে হয়েছে। এমনকি সে টাকা না দিলে টর্চার করতো। প্রথম 2-3 মাস ভালোভাবে সংসার করছি, কোনো ঝামেলা করে নাই। এরপরের থেকে তার চাহিদা শুধু টাকাই চলে গেছে আমার, সে শুধু টাকাটাই চেয়ে গেছে যে আমার টাকা লাগবে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। এই পারপাস ওই পারপাস তার মাকে পাঠাইতে হবে, তার মা সুদের থেকে টাকা ঋণ করছে, সে ঋণ আমাকে শোধ করতে হবে। তারপরে সে তো বলতো যে তা রাজনীতি করতে, এটা আমি জানতামই না, পরে জানতে পারছি। সে মূলত বলছে তার একটা বাইং হাউসের বিজনেস আছে মোহাম্মদপুরে, তার এক ফ্রেন্ড দিদার, সে সহ শেয়ারে তারা ব্যবসা করে। দিদারের সঙ্গে আমার পরিচয় করাই দিছে। এমনকি বিয়ের পরে আমরা কক্সবাজার গেছি, দিদারও আমার সাথে গেছে, সে দিদারকে ছাড়া কোথাও যায় না। সেখানে যেও তারা প্রুভ করছে যে তাদেরই বিজনেস, তাদের সব কিছু, সেখানেও কিছু টাকা সে আমার থেকে নিচ্ছে দিদারকে বিজনেস পারপাসে। তো মূলত আসলে আমি তো একাই ছিলাম, তো বিয়ে তো মানুষ করে সংসার করার জন্য, তাই না? একজন হাজবেন্ডকে বিশ্বাস করে আস্থা রেখে তো সংসারটা করার জন্য মূলত বিয়েটা করা। কিন্তু সে তো আসছে তার খারাপ উদ্দেশ্য নিয়ে, আমি এটা বুঝিনি। সে রাজনীতি করতো, আমি এটা জানতাম না, আমার কাছে এটাও সে গোপন করছে এবং পুরোটাই মিথ্যা বলে গেছে। আর তা তো আসলে কোনো ইনকামই ছিল না। তা সে যে একটা বাসা ভাড়া দিবে 500 টাকা, এই অ্যাবিলিটি তার নেই। তার খাবে যে সেই খাওয়ার টাকাটা তার নেই। কয়দিন তার বোনের বাসায় যেয়ে থাকে, বোনের হাজবেন্ড বাসা থেকে বের করে দেয়। সুমাইয়া তার বোনের নাম, বোনের হাজবেন্ড হচ্ছে যা হোক, হাজবেন্ডের নামটা ভুলে গেছি। ওখান থেকে বের করে দেয়, আবার আমার কাছে আসে। তো টাকা না দিলে সে আমার উপর মারধর করে। এই আবার যখন টাকা দেয়, স্বাভাবিক হয়ে যায়, আমার বাসা থেকে চলে যায়, আবার এদিক ওদিক থাকে, মানে পুরাটা চালাকি করা শুরু করে আমার সাথে। তো একটা পর্যায়ে সে একবারে দূরত্ব মেনটেন করে, সে আমার সাথে সংসার করবেই না। এবং টাকা পয়সা যা নিছে সব অস্বীকার করে যে আমি কোনো টাকা পয়সা নিইনি। সে আমার থেকে ক্যাশ তো নিছে, সে আমার আলমারির লকার ভেঙে আমার গোল্ড চুরি করছে। আমি যেহেতু রিয়েল এস্টেট কোম্পানিতে জব করি, মার্কেটিং ডিপার্টমেন্টে আছি, সেখানে আমার কোম্পানি 5 লক্ষ টাকা ছিল, সেটাও সে চুরি করে। সে টাকাটা সে চুরি করে আমার ঘরের থেকে পালায় যায়, নিয়ে চলে যায়, এবং ভোর রাতে সেই কাজটা করে। এবং আমার কাছে প্রত্যেকটা কথার ডকুমেন্টস আছে, কল রেকর্ড আছে তার, আমি প্রত্যেকটা কথা প্রমাণ দিতে পারবো। সেইভাবে করে দিয়ে যায়। আমি যখন আর পারি না অত্যাচার সহ্য করতে, তখন তার এলাকার রাজনৈতিক কিছু বড় ভাই ব্রাদার যাদেরকে আমি চিনতাম তার গ্রামের, তাদেরকে আমি ডাকি এবং তারা এসে আমাকে হেল্প করে। হেল্প করলে সে তাদের কাছে আবার প্রতিশ্রুতি দেয় যে না, আমি সংসার করব, আমি ভুল করছি, যা করছি, আমি ওর সাথে মিলেমিশে থাকতে চাই, আবার সংসার করতে চাই ওর সাথে। আবার সে আসলো, এসে কয়েকদিন ভালো থাকলো, আবার সে টাকা পয়সা নিয়ে চলে গেল আমার থেকে। মানে টাকা ছাড়া সে কিছুই বুঝে না। ফাইনালি সে গত বছর কুরবানি ঈদে সে আমার কাছে 1 লক্ষ টাকা দাবি করে, লাস্ট কুরবানি ঈদে, যে আমাকে 1 লক্ষ টাকা দাও। আমি ওই মুহূর্তে 1 লক্ষ টাকা কোত্থেকে দিব? সবসময় তো টাকা থাকে না ভাইয়া। আমি যে টাকাগুলো ইনকাম করছি, জমা করছি, তার সব কিন্তু সে নিয়ে গেছে, একেবারে আমাকে নিঃস্ব করে দিচ্ছে সে। মানে আমি যখন ঘর ভাড়া দিয়ে থাকবো, আমার এই অ্যাবিলিটিটা এখন নাই, সিচুয়েশনটা এই পর্যায়ে গেছে। তো আমি টাকাগুলো দিতে পারি নাই। 1 সপ্তাহ সে আমাকে অনেক টর্চার করছে, মারধর করছে। পরবর্তীতে আমি তাকে 50 লক্ষ টাকা অ্যারেঞ্জ করে দেই। সে 50,000 টাকা অ্যারেঞ্জ করে দেই কুরবানি ঈদে। ওই টাকা দেওয়ার পরে সে আবার আমাকে বলে যে আমার ঈদের শপিং লাগবে, আমার ঈদের শপিং করে দাও। আবারও সে 25,000 টাকা নিয়ে বসুন্ধরা যায় শপিং করতে। শপিং করে সে ওই টাকা নিয়ে ঈদে বাড়ি গেল। বাড়ি যাওয়ার ঈদের পরের দিনে আমার তার গ্রাম থেকে ফোন আসলো, একটা মেয়ে ফোন দিয়ে বলতেছে, আপনি কি শিখা বলতেছেন, ফয়সাল রেজার ওয়াইফ? আমি বললাম হ্যাঁ। বলতেছে, আপু ফয়সাল রেজাকে আসলে আপনাকে বিয়ে করছে? হ্যাঁ, কেন? বিয়ে তো অবশ্যই করছি, সে আমার হাজবেন্ড না। বলতেছে, সে তো আমার বান্ধবীকে বিয়ে করার জন্য আসছে, তার ফ্যামিলির ইয়ে থেকে সে বিয়ে করতে আসছে।
তো আমরা এই ব্যাপারে খোঁজ খবর নিতে আপনার কথা যেহেতু তাদের গ্রামে সবাই জানে, তার গ্রামের চেয়ারম্যান মেম্বার যারা আছে মূলত সবাই আমার বিষয়টা জানে, তাদের থেকে আমার ফোন নাম্বার তারা কালেক্ট করেছে, যার সত্যতা নিশ্চিত করে তারা আর বিয়েটা করে নাই। তো আমি ফয়সাল রেজাকে ফোন দেই যে তুমি বিয়ে করতে পারি গেছো আমার টাকা নিয়ে, এটা কোন ধরনের বিহেভিয়ার আমার সাথে করতেছো তুমি। তো সেই ঈদের 4-5 দিন পরে ঢাকায় চলে আসার পরে আমি এক পর্যায়ে আমার মামাকে ডাকি যে মামা আমার সাথে এত খারাপ বিহেভ করতেছে, একটু আসেন। তো মামা আসার পরে সে মামার সামনে আমাকে মারধর করে, অনেক মারধর করে। মামা যখন জিজ্ঞেস করছে আমার মামাকে উল্টাপাল্টা বলছে, বলার পরে সে আমাকে মারধর করছে। তো মামা তাকে আস্তে করে আমার বাসা থেকে বের করে দিছে যে আপাতত এখানে একখানে থেকো না, এক বাসা তোমাদের রেখে আমি যাইতে পারবো না, চলে যাও, তুমি আপাতত দূরে থাকো, বাবা যদি ঠান্ডা হয় মীমাংসা হয় তখন আইসো। তো আসা ওইভাবে সে মামা ওকে নিয়ে গেল রাতের বেলা। নিয়ে যাওয়ার পরে সে কিছুদিন থাকার পরে আর কি, বাইরে থাকার পরে তো মূলত তখনও যোগাযোগ ছিল আমার সাথে, যোগাযোগ করতো, বাসায় আসতে গেছে। যখন কিনা এই পর্যায়ে থেকে আগস্টের 5 তারিখ আসলো, 5 তারিখে যখন গভর্নমেন্ট চেঞ্জ হলো তখন তার পুরো চেহারাটা আমার সামনে চলে আসছে। 5 তারিখের দিন সকালবেলায় সে আমার থেকে টাকা নিচ্ছে, তা তো বাইরে আসার টাকা নেই। সকালবেলায় সে আমার থেকে টাকা নিয়ে বাইরে আসছে, সে মিরপুর যাবে, আমার থেকে টাকা 2000 টাকা নিয়ে সে মিরপুর আসছে খরচ হিসাবে। বিকেলবেলা হইতে না হইতে সে আমাকে আর চিনে না, কোনোভাবে সে আমাকে চিনতেছে না, ফোন দিলে গালিগালাজ করতেছে অকথ্য ভাষায়। সে ততক্ষণে মিরপুর গেছে, বাংলা কলেজে গেছে, কলেজে হলটল দখল করতেছে, মানে সে এখন নেতা হয়ে গেছে আর কি, এরকম একটা। সে আসলে বাংলা কলেজের তখন ছিল সাংগঠনিক সম্পাদক, ছাত্র দলের, বাংলা কলেজের ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ছিল। আর এখন হচ্ছে সে সদস্য সচিব, বাংলা কলেজের রানিং সদস্য সচিব। তো ওইটা যাওয়ার পরের থেকে সে আমার কাছে খুব খারাপ বিহেভ করে। আর তার আসলে বিভিন্ন বয়সীর মেয়েদের, মহিলাদের সঙ্গে 55 বছর 60 বছর বয়স, এমিলি নামে একটা মহিলা আছে, খিলগাঁও থাকে, তার ওইরকম 45-40 বছর বয়স। সে সমস্ত মহিলাদের তার মানে ওর বিজনেসই এটা, বিভিন্ন মহিলাদের সাথে সে সম্পর্ক করবে, তাদের থেকে টাকা পয়সা নিয়ে ও চলবে, ওর আর তো কোনো ইনকাম নেই। আমি যে বিয়ে করছি, আমি তো পড়ছি বিপদে বিয়ে করে, আমি তো এখন সামাজিক মর্যাদা নিয়ে সরতেও পারি না, কিন্তু তার সমস্ত খরচ দিয়েও আমি তাকে আটকে রাখতে পারি না। টাকা পয়সাও নিবে, তার পকেট খরচ নিবে, তার খাওয়া দাওয়া, তার ডেলি 500-1000 টাকা আমাকে দিতে হয়। রাজনৈতিক হুমকি সে আমাকে দিচ্ছে। এখন সে আমি আসতেছি 5 তারিখের পরের থেকে, যখন গভর্নমেন্ট চেঞ্জ হইল তো আমাকে মারধর করলো। তো আমি একটা পাইলাম যে সেরকম একটা বয়স্ক মহিলার সাথে তো আগে থেকে রিলেশন, ওই মহিলার বাসায় গেছে, সে বার্থডে করছে, 31 আগস্টের বার্থডে, ওখানে কি বার্থডে করছে, পার্টি টার্টি করছে। তো তখন আমি ফোন দিলাম যে তুমি এগুলি করতেছো, তোমার কারণে তুমি কখনো ভালো হবে না, মানুষ এত খারাপ হয় কি করে। তো সে আমাকে গালিগালাজ করলো, আমি তোর সাথে সংসার করবো না বলছি, আবার আমাকে ফোন করিস কেন। তো তখন আমি একটা লিখিত অভিযোগ আমি বিএনপি পার্টি অফিসে নিয়ে আসি, আমার বিয়ের কাবিন নামাটা আমার সহ লিখিত অভিযোগ আমি ছাত্রদল কেন্দ্রেতে আর কি, কেন্দ্রে আমি অভিযোগটা করি, মূলত কেন্দ্রে অভিযোগটা করি। সেটা আমি অভিযোগটা যখন করছিলাম সেখানে নাসির ভাই ছিল, রাকিব ভাই ছিল, ওনারা ছিল আর কি, ওনাদের কাছে আমি অভিযোগটা করি। ওনার রাকিব ভাই বললো যে আমি এটা খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি। উনি হচ্ছে রাকিব ভাই ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই, আর সহ সভাপতি মনে হয় নাসির ভাই, সেক্রেটারি নাসির ভাই, ওনারা ছিলেন, জাহাঙ্গীর ভাই ছিলেন। ওনারা পজিটিভলি নিছেন, ওনারা যথেষ্ট আমাকে হেল্প করেছেন, জানে, সিনিয়ররা মেবি জানে। তো আমি যখন বললাম, পরের দিনে ফয়সাল রেজা আমার হাজব্যান্ড আমার মামাকে ফোন দিয়ে বলল যে মামা আপনার ভাগ্নি আমার অফিসে, বিএনপি অফিসে যে আমার দলের ছাত্র দলের সভাপতির কাছে কমপ্লেন করছে, আমি আপনার মেয়েকে যেখানে পাবো টুকরো টুকরো করে কেটে ওর লাশটা আমি কুকুর দিয়ে খাওয়াবো, আপনি আপনার মেয়ের লাশটা রিসিভ করার জন্য রেডি থাকেন। তো তখন মামা বলতেছে তুমি অফিস থেকে বের হয়ে যাও। আমি আসলে বের হইনি, আমি ভাবছি যে হয়তো আসবে না, এমনি বলতেছে। এর 1 ঘন্টা পরেই ও 10-12 জন গুন্ডা পান্ডা নিয়ে আমার অফিসে আসছে, আমাকে অ্যাটাক করছে। তারপরে আমি অফিস থেকে, যেহেতু আমি একজন সিনিয়র কর্মকর্তা, আমার একটা প্রেস্টিজ আছে, আমি অফিস থেকে বের হয়ে আসছি। ওর সামনে এসে আমাকে 4-5টা বাইক নিয়ে আমাকে রাস্তায় আগলা দিচ্ছে, যাইতে দিবে না। তখন আমি রাকিব ভাইকে ফোন দিলাম, এটা হচ্ছে আপনার সেপ্টেম্বরের 4 তারিখে, 24 সেপ্টেম্বরের 4 তারিখে। তো আমি ফোন দিলে রাকিব ভাই কথা বলে যে তোকে না আমি মানা করছি, ওটা ঝামেলা করবি না, কেন করতে গেছোস। রাকিব ভাই সবসময় পজিটিভলি আমার বিষয়টা নিছেন, উনি যথেষ্ট হেল্প করছেন আমাকে।
তো তারপরেও ও হুমকি টামকি দিয়ে চলে গেছে, এই পর্যায়ে আছে। তো ও সব সময় আমাকে বলে যে আমাকে ডিভোর্স দিতে বলে, আমিও তাকে ডিভোর্স দিয়ে দিব, না হলে আমাকে মানে মারার হুমকি সবসময়ের জন্য, শুধু হুমকি দিয়ে সে থামে নাই, সে কিন্তু আমাকে কয়েকবার অ্যাটেম্প্ট নিছে খুন করার জন্য। তার সাথে কিছু ছেলে পেলে থাকে, তার ছোট ভাই বলে রাজনৈতিক ভাষায়, ওরা আমাকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এবং এই ছেলেগুলো প্রত্যেকটা আমাকে যতবার আক্রমণ করছে, এই ছেলেগুলোই আমার ওর সাথে আছে এবং আমার বাসায়ও গেছে, আমার বাসায় গেছে, আমাকে অ্যাটাক করছে। তখন কিন্তু আমি সিসিটিভি ফুটেজটা রেখে দিছি যে কে কে আমার বাসায় গেছে সেদিন। অনেক মারধর করছে, যে যখন ওর রাজনৈতিক পদটা যেদিন ঘোষণা হবে, এর আগেও ডিভোর্স দিয়ে ফেলছে, আমি জানি না, গোপনে ডিভোর্স দিছে। ডিভোর্স দেওয়ার পরে আবার 1 মাস পরে সে নিজে ডিভোর্সটা উইথড্র করছে। আমি জানি না, আমার কাছে কাগজটা আসে না, আমি পাই নাই। এই যে আমার কাছে ডকুমেন্টসগুলি আছে। সে 1 মাস পরে, ডিভোর্সের 1 মাস পরে সে ডিভোর্সটা সে নিজেই উইথড্র করছে। উইথড্র করে সে পরবর্তীতে হয়তোবা যে আমার এটা নিয়ে ঘটনাটা বাংলা কলেজে অনেক আন্দোলন হয়েছে তার বিরুদ্ধে, যে সে তো বিবাহিত, সে ছাত্র দলে কিভাবে নেতৃত্ব দিতে পারে, সে তো পারে না এটা করতে, তার এগেনিস্টে যারা আছে তারা এটা করছে। তো কোনো কারণে যায় না, যেদিন তার ডিসেম্বরে যখন ছাত্র দলের কমিটি ঘোষণা করবে নতুন করে, তখন সে আমার বাসায় যায় হঠাৎ করে বিকেলবেলা। আমার অফিসে গেছে, অফিসে পায় নাই, তো আমার বাসায় গেছে ওইগুলোর সাথে নিয়ে, যেগুলো যারা ওর সাথে থাকে, আমি চাইলে নাম বলতে পারি যদি চান, বা ফোন কল রেকর্ড আমি দিতে পারি সবাইকে, যে কে কে আমাকে কত ধরনের বাজে বাজে হুমকি দিছে, মেরে ফেলার হুমকি দিছে। বলে যে এখন বিএনপি দেশ চালাচ্ছে, বিএনপির হাতে রাষ্ট্র ক্ষমতা, আপনি আইন আদালতে গেলেও বিচার পাবেন না। আর আমি তো আসলে একা থাকি বলতে আমার তো বাবা নাই, আমার বড় ভাইও নাই, আমি আমার বোনের সাথে থেকে চাকরিটা করতাম। ফয়সাল রেজার সাথে বিয়ে করার পরে আমি ও বাসা নাই, ওর এনআইডি নিয়ে বাসা ভাড়া নিছে, ওইভাবে তো তখন থেকে 3 বছর সংসার করছি ওর সাথে। তো সেদিন ও আমাকে বিকেলে এসে জিম্মি করে, 2 ঘন্টা অনেক মারধর করে এবং আমার ফোন টোন সব নিয়ে নেয়। কারণ 10-12 জন পুরুষ মানুষের সাথে আমি সেখানে কি করতে পারি, আপনারা বলেন, কিছুই করতে পারি না। তো এক পর্যায়ে আমি ফোন, তো আমাকে বলতেছে পার্টি অফিসে এসে রিজভী সাহেবের সঙ্গে কথা বলতে, যেতে তার সাথে আমার কোনো ঝামেলা নাই, সে শান্তিতে সংসার করে এবং আমার সমস্ত ভরণ পোষণ সে দিচ্ছে। তো আমি কেন মিথ্যা কথা বলতে যাব, সে তো দিচ্ছে না, সে তো সবসময় এরকম করে। তার যখন প্রয়োজন হয় আমার কাছে আসে, তার টাকা পয়সার দরকার, দলীয় কোনো সাপোর্টের দরকার, আমার কাছে আসে, যে আমি বিপদটা উদ্ধার করে দিই, সে চলে যায়। তার আরও কিছু বন্ধু বান্ধব সাথে আছে তার এলাকায়, খুবই খারাপ, তারা সহ আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে মেরে ফেলার। তো ওই ডিভোর্সটা যে উইথড্র করছে সে দিচ্ছে আমি জানি না, পরে তার কাছে আমি পেয়েছি আর কি, ফার্স্ট টাইম ডিভোর্স দেওয়ার পরে। তো ওই দিন আমি যখন রাকিব ভাইয়ের সাথে বললাম যে ভাইয়া ও তো আমার সাথে এরকম খারাপ বিহেভ করতেছে, মারধর করে আমাকে, আমি এখন কি করব আপনি বলেন। ভাইয়া বললো যে ও তো সংসার করতেই হবে তোমার সাথে, আর আমি আছি তোমার বড় ভাই, তুমি যে কোনো সমস্যা আমাকে বলবা, আমি হেল্প করবো। ভাইয়া সবসময়ের জন্য পজিটিভলি ছিল আমার দিকে, আমি ভাইয়ার বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই। ছাত্র দলের সভাপতি রাকিব ভাই আমাকে অনেক হেল্প করছে এবং আমার সংসারটা করার জন্য উনি অনেক চেষ্টা করছে। ফাইনালি যখন আমি ওই দিন ভাইয়ের সাথে কথা বলার পরের দিনে ওকে কমিটিতে রাখলো, সদস্য সচিব পদটা দিল। দেওয়ার পরে সে আবার পুরো উল্টে গেছে, পদ পাওয়ার পরে সে আর আমাকে চিনে না, আবারও গালিগালাজ, বাসায় আসে না, মিরপুর থাকে। ইমন নামে একটা ছোট ভাই আছে ওর, ইমনের একটা খালা আছে, সেই খালা নাকি লয়ার, সেটা ডিভোর্সি খালা, সেই খালার সাথে সে অলরেডি অ্যাফেয়ারে জড়াই গেছে, একই ফ্ল্যাটে থাকে, ইমনের বাসায় থাকে। ইমনের খালার সাথে সে অ্যাফেয়ারে জড়াইছে, সে আমি যে তার ওয়াইফ তার খেয়ালই নাই, তার একটা মাথাই নাই তার, সে ওইখানেই থাকে। আর আমাকে প্রতিনিয়ত প্রেশার ক্রিয়েট করে, ডিভোর্স করো, ডিভোর্স ছাড়া তার মুখে কোনো কথা নেই। আমার কাছে এখানে এখন আমি চাচ্ছি আমার জীবনের নিরাপত্তা। সে তো ডিভোর্স দিছে, দেওয়ার পরে 2 মাস পরে সে আবার আমাকে ডিভোর্স দিল। একটা মানুষের সে কত ধরনের বেইমানি করতে পারে আপনারা যদি একটু বলেন। আমি একটা মেয়ে হয়ে একটা পুরুষের 3টা বছর তার দায়িত্ব নিয়েছি, তার ফ্যামিলির দায়িত্ব নিয়েছি হিসাবে। আমি যেটুকু সঞ্চয় করছি আমার সমস্ত সঞ্চয় সে নিয়ে গেছে। হ্যাঁ, সে আমাকে সবসময় বলে যে, এবং তার ছোট ভাই যেগুলি ওরা আমাকে বলে, মীর দাদা নামে একজন আছে জগন্নাথ ভার্সিটি, সেও বলছে যে এখন তো দেশ চালায় বিএনপির হাতে সবকিছু, তো আপনি কোথাও কমপ্লেন করে কিছুই আমাদের করতে পারবেন না। এবং ফয়সালের কথায় পল্টন থানায় পুলিশ উঠা বসা করে, ও যে আমাকে খুন করতে আসছে, আমি ওই থানায় জিডি করছি, আমি জিডি কপি নিয়ে এসেছি।
ওরা সবাই একই হুমকি দেয় যে পুলিশ ওদের কথা ওঠা বসা করে, ছাত্র দলের কথা বাইরে কোনো পুলিশ কোনো কাজ করবে না, আমার কোনো প্রোটেক্ট কেউ দিতে পারবে না, এবং ওরা যে কোনো সময় চাইলে আমাকে মেরে ফেলতে পারে। আমি আইনের আশ্রয় নিয়ে যে আমার কাছে কমপ্লেন আছে, আমি জিডি করছি, থানায় জিডি করছি। মামলায় যায় নাই কারণ আমি তো চেয়েছি সংসারটা করতে। যখন আমি একটা স্টেপ নিতে গেছি তখন সে আবার এসে নমনীয়তা দেখাইছে, এমনকি শুধু ফয়সাল না, রিকোয়েস্ট করছে যে বাবা একটু ধৈর্য ধরে থাকবো, নিয়ে আসবো। তো সেখানেও তারাও শুধু মিথ্যা আশ্বাস দিয়ে গেছে। ফাইনালি তারা আবার আমাকে ডিভোর্স করেছে, এবং সেটা ফোর্স করে আমাকে ডিভোর্স করেছে। এখানে আমি সেখানে আমার কল রেকর্ড আছে, আমি বারবার বলছি যে আমাকে জোর করে ডিভোর্স করানো হচ্ছে। আমি তো ডিভোর্স চাইনি। ডিভোর্স কে চাই বলেন? আমি একটা মেয়ে, আমি কেন আমার হাজবেন্ডের থেকে ডিভোর্স নিব? এখন তার প্রয়োজন পড়ে গেছে, সে এখন তার দল ক্ষমতায়, তার ভাষায় এটা যে আমার দল ক্ষমতায়, আমি বিএনপি দেশ চালাচ্ছে, আমার এখন তোমার মতো ওয়াইফ দরকার না, আমি আমার মতো করে আমার ফিউচার গড়ে নিব। আমি, ওর পেশা হচ্ছে রাজনীতি, ওর রাজনীতি পেশা, যেহেতু ও বিবাহিত, এটা জানলে ওর রাজনীতি পেশা হিসাবে নিচে যেত, এটা সে থাকবে না, এটা সে ভয়ে সে আমাকে আবারও ডিভোর্স দিছে। পদ পাওয়ার জন্যই আমাকে তালাক দিয়েছে, এবং দুইবার দিয়েছে, দুইবার। সে ফার্স্টে তালাক দিয়েছে পদটা রাখার জন্য, যখন দেখছে এটা ফ্লাশ হয়েছে, সবাই জানে ঘটনা, তখন সে নিজের তালাকটা উইথড্র করে পদটা সে যখন পেয়ে গেছে ডিক্লেয়ার দিছে দল থেকে, এরপরে সে আমাকে আবারও ডিভোর্স দিছে। এবং এর থেকে কত জঘন্য জঘন্য কাজ যে আমার সাথে করছে সব তো আমি বলতে পারি না, এখানে তো সব বলা যায় না। আমার কাছে সে ডিভোর্সের পেপারসগুলি আছে, তারপরে আমি যে অভিযোগগুলি করছি সেগুলি লিখিত আকারে আছে। সে দুইবার ডিভোর্স উইথড্র করতে দিতে, সেটা পেপারস আছে। আর আমি এখন বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি যে ভাই, আমি খুবই বিপদগ্রস্ত হয়ে গেছি, আমার জীবনটা নিয়ে আমি খুবই বিপদে আছি। আমি অফিস করতে পারতেছি না, আমি চাকরি করতে পারতেছি না, আমি বাইরে বেরোতে পারতেছি না, আমি যে একটা বাসা নিয়ে থাকবো সেটা পারতেছি না। এমনকি আমার ফোন নাম্বারটা বিভিন্ন আজেবাজে সাইডে সে সেন্ড করে দিচ্ছে। সত্যি কথা ভাই, আমি দেখাইতে পারবো, খুব বাজে বাজে জায়গা থেকে ফোন আসে আমার ফোনে। এখন আমি সেটাও কিছুই করতে পারতেছি না, আমি এখন রাস্তায় বেরোতে পারি না, প্রতিনিয়ত আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এখন আমি আমার জীবনের নিরাপত্তা চাচ্ছি, বাংলাদেশ গভর্নমেন্ট বলেন আর ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছেন, বিশেষ করে যে দলীয় পাওয়ারে সেই কাজটা করতেছে। আমাকে প্লিজ আপনারা হেল্প করেন। না, আমার জানা মতে সে তো ছাত্র তো থাকার কথা না, এটা আপনারা আসলে খোঁজ নিলে পারবেন। এবং ওই কমিটিতে প্রত্যেকে বেশিরভাগ বিবাহিত। নেক্সটে যে লাস্ট যে কমিটিটা আসছে সবাই ওখানে, আমার জানার মতো 5-6 জন বাংলা কলেজ ছাত্র দলের কমিটি, সবাই এখানে বিবাহিত। এবং এই লোকগুলোই আমাকে সবসময়ের জন্য অ্যাটাক করতেছে। না না, সবাই তো সংসার করতেছে, এবং কেউ কেউ ঝামেলাও করতেছে, তাদের ওয়াইফরাও আমার সাথে যোগাযোগ করে। একজন তো প্রেগনেন্ট, সে মেয়েটা সারাক্ষণ ফোন দিয়ে কান্নাকাটি করে, দিগন্তের ওয়াইফ। যাই হোক, হ্যাঁ,